স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে রাঙামাটিতে সহিংসতার আশঙ্কায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। রাঙামাটি বনরূপা থেকে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন, যদিও আপনি রাঙামাটিতে আছেন, তবে খাগড়াছড়ি সদরে 144 ধারা জারির পরে এখন কি পরিস্থিতি, কোনো খোঁজ খবর আপনি পেয়েছেন কিনা, এবং সবকিছু মিলে আসলে সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আজকে যেটি হয়েছে, খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ সোহেল রানা একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন এমন অভিযোগ তুলে পাহাড়ি শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষের কক্ষে সকাল 11টা নাগাদ অবরুদ্ধ করে রাখে। এরপরেই দুপুরে 1টার পর তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি মারা যান। এই খবরটি যখন বাইরে ছড়িয়ে পড়ে, সেখানে উপজেলা সদর থেকে চেঙ্গি স্কোয়ার পর্যন্ত এই যে এলাকাটি, সেখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরপরেই সেখানে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কিছু স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসলে পুলিশ সহ 5 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এই প্রেক্ষিতে গিয়ে জেলা প্রশাসন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য 144 ধারা অনির্দিষ্ট কালের জন্য তিনি জারি করেছেন এবং সেই এই 144 ধারা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয়েছে এবং তারা পাহারা দিচ্ছেন সব ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এখন পর্যন্ত সেখানে এর পরবর্তীতে আর কোনো প্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। এই খবরটি যখন দুপুর 3টা নাগাদ রাঙামাটিতে ছড়িয়ে পড়ে, তখন এই যে রাঙামাটিতেও এই যে পাহাড়ি বাঙালি যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রশাসন বেশ তৎপর হয়ে ওঠে। রাঙামাটি জানেন যে বনরূপায় গত 20 সেপ্টেম্বর একটি সহিংসতার ঘটনা ঘটেছিল। এই প্রেক্ষিতে বনরূপায় সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে জেলার সবকটি যে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেখানে আসলে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। রাঙামাটি শহরে এখন পর্যন্ত নতুন করে কোনো সহিংস সংঘাতের খবর আমরা পাইনি। সব পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে। সব প্রশাসন এখন পর্যন্ত বিষয়গুলো দেখভাল করছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল। প্রায় 3.5 বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ফলাফল বাতিল করে ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের একটি আদালত এ রায় ঘোষণা দেন। একই সাথে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। মহামারী কাটিয়ে 2021 সালের 27 জানুয়ারি নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 6ষ্ঠ নির্বাচন, যেখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 7 জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। নির্বাচনে 3,69,000-এর বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন এম রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদাত হোসেন পান 52,000-এর বেশি ভোট। তবে সংঘাত সহিংসতাপূর্ণ এ নির্বাচনে প্রচারণার পর্ব থেকেই নেতাকর্মীদের হয়রানির অভিযোগ আনেন ডাক্তার শাহাদাত। একাধিক স্থানে ঘটে সংঘর্ষ, নিহত হয় 3 জন। নির্বাচনের ফলাফলে ভরাডুবির পর সেটিকে চ্যালেঞ্জ করেন ডাক্তার শাহাদাত। কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন ডাক্তার শাহাদাত। 2021 সালের 24 ফেব্রুয়ারি 9 জনকে বিবাদী করে মামলা করেন তিনি। মামলার এজাহারে নির্বাচনকে কেবলই আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন তিনি। মামলার 3.5 বছর পর মঙ্গলবার সেই মামলার রায় দিয়েছেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত রায়ে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিমকে নির্বাচিত ঘোষণা বাতিল করেন। একই সাথে ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন। আগামী 10 দিনের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের নির্দেশ দেন। আজকে আমাকে আল্লাহ তাআলার অসীম রহমতে মাননীয় আদালত মেয়র হিসেবে ডিক্লেয়ার করেছে।
এই রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না বিবাদী পক্ষের কোনো আইনজীবী। সদ্য সাবেক মেয়র এম রেজাউল করিমও আছেন আত্মগোপনে। তবে রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি। সংগঠনটি বলছে, বিগত সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার যে সংস্কৃতি চালু করেছিল, এই রায়ের মাধ্যমে আবারও নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। আগের যে গেজেট রেজাল্ট করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী 10 দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসীন হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। তবে এরই মধ্যে দেশের অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ দেশের সমস্ত সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করেছে। তাই এ রায়ের ফলাফল কি হবে তা এখনো স্পষ্ট নয়। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বকেয়া বেতন ভাতার দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরের সড়ক অবরোধ বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে নবীনগর, চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। সোমবার সাভারের আশুলিয়ার শ্রমিক নিহতের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজও নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাভারের পোশাক শ্রমিকরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কে সহিংসতা এড়াতে মোতায়েন রয়েছে র্যাব ও সেনাবাহিনী। এদিকে গাজীপুরের ভোগড়া এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল 8টা থেকে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশের সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে আছেন এ পথে চলাচলকারীরা। আমাদের ভীষণ ভোগান্তি হচ্ছে, আমরা বাস পাচ্ছি না, অটোতে যাতায়াত করতেছি আর কি, এটা লাঘব চাচ্ছি আমরা। গাড়ি পাচ্ছি না, এখন ক্লাস টাইমও শেষ হয়ে যাচ্ছে, আমরা কষ্ট করে রোদের মধ্যে দাঁড়ায় আছি। রাস্তার যে অবস্থা, আমরা এখানে অনেকক্ষণ 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, স্কুলে যেতে পারতেছি না, অনেক জ্যাম, প্রচন্ড ভোগান্তি হচ্ছে গরমে, অসহ্য গরম। এক দফা দাবিতে সারা দেশে 3 ঘন্টা কর্মবিরতি পালন করছেন সব সরকারি বেসরকারি হাসপাতালের নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি তাদের। না মানা হলে আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত পালন করা হবে কর্মবিরতি। এইদিকে তাদের এই কর্মসূচিতে ব্যাহত হয় হাসপাতালের নির্ধারিত কাজ ও সাধারণ রোগীদের সেবা। তবে কর্মবিরতির বাইরে ছিল হাসপাতালগুলোর জরুরি সেবা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। গত 9 সেপ্টেম্বর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানাচ্ছিলেন নার্সরা। সোমবার যা রূপ নেয় আন্দোলনে। এর ধারাবাহিকতায় সারা দেশের মতো মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করেন নার্সরা। এতে অনেকটা স্থবির হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে জরুরি বিভাগ, ডায়ালিসিস, আইসিইউ, সিসিইউ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সেবায় ছিল নার্সদের ইমার্জেন্সি স্কোয়াড। মুমূর্ষ রোগী যারা আছে তারা অবশ্যই সেবা পাবে, তাদের সেবা দেওয়ার জন্য আমাদের কিছু নার্স আমরা ওয়ার্ডে রেখে দিছি। আমরা আসলে কর্মবিরতিতে যাইতে ইচ্ছুক না, কারণ আমরা চাই আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ হোক। আমাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও আমাদেরকে ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। যদি কোনো ট্রান্সফার বা কোনো বদলির জন্য যদি আমরা ওইসব জায়গায় যাই, ওইখানে আমাদেরকে অনেক হয়রানি করা হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে ওই পদগুলিতে দেওয়া হচ্ছে না। আমাদের এন্ট্রি পোস্ট যা, আমাদের রিটায়ার্ডের পোস্ট তাই হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে রাজশাহীর সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত নার্সরা। এক দফা দাবিতে 3 ঘন্টা কর্মবিরতির পাশাপাশি সমাবেশও করেন তারা। এ সময় নার্সদের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশাসনের দায়িত্বে বসানোর দাবি জানান তারা। একই সময় 250 শয্যা ফেনী জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন জেলার নার্স ও মিডওয়াইফারিতে কর্মরতরা। এ সময় তারা বলেন, নার্সদের যোগ্যতা থাকা সত্ত্বেও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। নন ক্যাডারদের অপসারণ চাই এবং আমাদের যোগ্য নার্সের পদায়ন চাই। আমরা আমলা মুক্ত ডিজিএনএম চাই। প্রশাসন ক্যাডার তারা আমাদের যোগ্য মহাপরিচালক পদগুলো এবং পরিচালক পদগুলো দখল করে আছে। পরে বুধবারও সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ফেরদৌস আবির, এখন।
আগুনে পুড়ল সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর। ভয়াবহ এই আগুনে পুড়ে প্রাণ গেছে 2 শিশু সহ 6 জনের। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্মপাশা উপজেলার জয়শ্রীতে আশ্রয়ণ প্রকল্পে থাকা 34টি ঘরের মধ্যে একটি ঘরে আগুন লাগে। ঘরটিতে ঘুমন্ত অবস্থায় ছিলেন একই পরিবারের 6 সদস্য। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন, কিন্তু আগুনের ভয়াবহতার কারণে তাদের উদ্ধার করা যায়নি। পরে স্থানীয়দের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে প্রাণ হারান এনামুল, পলি আক্তার, পলাশ মিয়া, ফাতেমা আক্তার, ফরহাদ এবং ওমর ফারুক। নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এরই মধ্যে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে প্রশাসন। বিতারি একটা দৌড় দিছি, দৌড় দিয়ে মানুষের পাবলিক গুলো 8-10টা লোক আমি আনিয়া পানি টুনি দিয়া বন্ধ করলাম। দরজা ভাঙছে, ভাঙ্গিয়া কুলিয়া দিয়ে সাহে রয়েছে, বাজার তো দিয়ে হুরা আইসো। সে যে অবস্থা দেখলাম, আমরা ঘটনাটা আসলে খুব মর্মান্তিক। আমরা চেষ্টা করছি এটা কিভাবে ঘটলো সেটা বের করার। রাজধানীর বাইরের সুপার শপগুলোতে নিষিদ্ধ পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগের ব্যবহার। পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপর সুপার শপগুলো ইতিমধ্যেই নিয়েছে প্রস্তুতি। সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের সুপার শপগুলোতে বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার। বিকল্প হিসেবে কাগজের ব্যাগ, টিস্যু বা কাগজের বাক্স ব্যবহার করা হচ্ছে। সেই সাথে বাজার কর্তৃক ক্রেতাদের নিজ উদ্যোগে পরিবেশ বান্ধব ব্যাগ সাথে আনতে উৎসাহিত করা হচ্ছে। এদিকে রাজশাহীর সুপার শপেও কমেছে পলিথিনের ব্যবহার। বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগের ব্যবহার বাড়িয়েছেন তারা। পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ ও মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের সচেতন করছে প্রতিষ্ঠানগুলো। খুলনার সুপার শপগুলোতেও বন্ধ রয়েছে পলিথিনের ব্যবহার। তবে শুরুর দিকে নতুন নির্দেশনার সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও ক্রেতারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্টার গ্যাস অবৈধভাবে ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শ্যামপুর গ্রামে নদীতে এই অভিযান চালানো হয়। শ্যামপুর গ্রামে নৌপথ বন্ধ করে নদীতে উদ্গীরণ হওয়ায় গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিক পাইপের মাধ্যমে বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি চক্র। গত 14 সেপ্টেম্বর এখন টিভিতে প্রতিবেদন প্রকাশের পর দুপুরে অভিযান চালিয়ে 22টি ড্রাম ও প্লাস্টিক পাইপ অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখে গ্রামে ঝুঁকি নিয়ে ব্যবহার করা গ্যাস সংযোগগুলো অপসারণ সহ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে গ্যাসের উদ্গীরণ বন্ধের পদ্ধতি নেই তিতাসের নিয়ন্ত্রক বিজিএফসিএল কর্তৃপক্ষের কাছে। যদিও উদ্গীরণ হওয়ার গ্যাসের উৎস অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক। নোয়াখালীতে জেলা যুবলীগের এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি শেষে এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, 2014 সালে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব যদি বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আমালি আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই মোহাম্মদ জসিমউদ্দিন 2017 সালের 17 সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত 30 সেপ্টেম্বর এই মামলায় আদালতে 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। পরে 1 অক্টোবর শুনানি শেষে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে বিচারক তারেক রহমানকে খালাস প্রদান করেন। কুমিল্লার বুড়িংচংয়ে বন্যায় ঘরবাড়ি হারানোদের পুনর্বাসনের ঢেউ টিন বিতরণ এবং আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে উপজেলার 16 নং ইউনিয়নের বুবুরিয়া এলাকায় 40টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। এর আগে বাংলাদেশের সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উজান থেকে নেমে আসা ঝলে গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়বুড়িয়া গ্রাম সহ পুরো বুড়িংচং এলাকা উপজেলা তলিয়ে যায়। প্লাবিত হয় পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া, যাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় বুবুড়িয়া গ্রামের শত শত পরিবার।
শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।